আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতাটি নিয়ে যে তোমাদের অনুশীলনীটি আছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল, এবং কবিতাটির বিষয় আমরা ব্যাখ্যা করে সহজভাবে দেখব। প্রথমে আমরা জীবন সঙ্গীত হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এই কবিতাটি জীবন সঙ্গীত এই কবিতাটি কবিতাটি অনুবাদমূলক রচনা থেকে গৃহীত। শিক্ষার্থীকে মানব জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান এবং যথার্থ কর্মের মাধ্যমে জীবনকে সার্থক করে গড়তে অনুপ্রেরণা জাগানো। এই কবিতাটি রচনার বক্তব্য বিষয় জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মানব জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য সম্পর্কে আমাদের জ্ঞান দান করেছেন। তিনি কবিতায় আমাদের জীবনে কর্তব্য সম্পর্কে সজাগ ও সচেতন করে তুলেছেন সচেতন করে তুলতে চেয়েছেন। আমাদের জীবনে নানা স্বপ্ন, প্রেম, ভালোবাসা, পরিবার গঠন, সংসারে নানা যন্ত্রণায় কাতরতা, হতাশা, নিরাশায় ভোগা, জীবন বিমুখ হয়ে ওঠা ইত্যাদি সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। আর তা থেকে পরিত্রাণের জন্য মহাজ্ঞানীদের প্রজ্ঞাতক অনুসরণ করে আপন কর্তব্য যথাযথভাবে পালন করে জীবন সার্থক করে গড়ে তুলতে বলেছেন। কারণ মানব জন্ম অত্যন্ত মূল্যবান। মিথ্যা সুখের কল্পনা করে জীবনের দুঃখ বাড়ানোর ঠিক নয়। জীবনের উদ্দেশ্যও তা নয়। কাজেই এ ক্ষণস্থায়ী জীবনকে সার্থক করে তোলা যায় জগতের কল্যাণকর কাজের মাধ্যমে। মানুষকে এ পৃথিবীতে সাহসী যোদ্ধার মতো সংগ্রাম করে বেঁচে থাকতে হয়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় 1838 সালের 17 এপ্রিল হুগলি জেলার গুলিটা রাজবল্লভহাট গ্রামে জন্মগ্রহণ করেন। কলকাতা সংস্কৃত কলেজের অধ্যক্ষ প্রসন্নকুমার সর্বাধিকারী আশ্রয়ে তিনি ইংরেজি শেখেন। পরবর্তীকালে হিন্দু কলেজে সিনিয়র স্কুল পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি সরকারি চাকরি, স্কুল শিক্ষকতা এবং পরিশেষে আইন ব্যবসায় নিয়োজিত হন। স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় তিনি বৃত্তসংহার নামক মহাকাব্য রচনা করেন। এছাড়া তার উল্লেখযোগ্য কাব্য চিন্তাতরঙ্গিনী, বীরবাহু, আশাকানন, ছায়াময়ী ইত্যাদি। 24শে মে 1903 সালে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মৃত্যুবরণ করেন। এগুলো তোমরা আরও ভালোভাবে মুখস্থ এবং ঠোঁটস্থ করে রাখবে। তারপরে আমরা দেখব যে কবিতাটি বলনাত কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে, এ জীবন নিশার স্বপন, দ্বারা পুত্র পরিবার, তুমি কার কে তোমার, বলে জীব করোনা ক্রন্দন, মানব জনম সার, এমন পাবে না আর, ব্রাহদৃশ্যে বুড়ো না রে মন, কর যত্ন হবে জয়, জীবাত্মা অনিত্য নয়, ওহে জীব কর অলিঙ্কন। জীবন সঙ্গীত কবিতায় কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জীবনের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য তুলে ধরেছেন। তিনি মানব জীবনের কর্তব্য সম্পর্কে সজাগ ও সচেতন করেছেন এই বলে যে মানুষের জীবন নিছক কোনো স্বপ্ন নয়, পৃথিবীও মায়ার জগৎ নয়, মানুষ তা ভেবে শুধু কষ্ট পায়। স্ত্রী, পুত্র, কন্যা, পরিবার, পরিজন কেউ কারো নয়, এমন ধারণা মিথ্যা। কারণ প্রত্যেকেরই পরস্পরের প্রতি দায়িত্ব ও কর্তব্য আছে। কাজেই নিজের জন্মকে দোষ দেওয়া, আশার মনে করা উচিত নয়। জগতের চাকচিক্যে ডুবে থাকলেও চলবে না, আবার মৃত্যুকে অনিবার্য জেনে জীবন বিমুখ হলেও চলবে না। জীবনের প্রতি যত্নবান হতে হবে, কারণ মানব জন্ম অত্যন্ত মূল্যবান। তারপরে আমরা দেখি যে করোনা সুখের আশ, পরোনা দুঃখের ফাঁস, জীবনের উদ্দেশ্য তা নয়, সংসারে সংসারী সাজ, কর নিত্য নিজ কাজ, ভাবের উন্নতি যাতে হয়।
মানুষের জীবনে সুখের পাশাপাশি থাকে দুঃখ। মিথ্যা সুখের আশায় জীবনে দুঃখ বাড়িয়ে লাভ নেই। অধিক সুখে গা ভাসিয়ে চলা বা দুঃখে বিষাদগ্রস্ত হওয়া জীবনের উদ্দেশ্য নয়। সুখ দুঃখকে পাশ কাটিয়ে জীবনের উন্নতিকল্পে কাজ করাই জীবনের উদ্দেশ্য। কাজেই সংসারের দায়িত্ব যথাযথ পালনের মাধ্যমে জগতের উন্নতি সাধন করতে হবে। তারপরে দেখব আমরা, দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে দেয় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই গুছায় কাল, আয়ু যেন শৈবালের নীড়। সময় কারোর জন্যই অপেক্ষা করে না, মুহূর্তের জন্যও সে থামে না, স্থির থাকে না, আপন নিয়মে প্রবাহিত হয়। মহাকালের সেই প্রবাহে ক্ষণবিন্দু মানুষের জীবন অনন্ত প্রবাহিত সময় দ্বারা থেকে যে সময়টুকু মানুষ তার জীবন রচনার জন্য পায় তা শৈবালের শিশরবিন্দুর মতো ক্ষণস্থায়ী। জগতের যত সম্পদ, নাম, যশ, খ্যাতি সবই এই কালের হাতে বন্দী হয়ে পড়ে। তারপর দেখব আমরা, সংসারে সমরাঙ্গনে যুদ্ধ কর দীর্পণে, ভয়ভীত হইও না মানব, কর যুদ্ধ বীর্যবান, যাই যাবে যাক প্রাণ, মহিমাই জগতে দুর্লভ। জগৎ সংসারে সাহসী যোদ্ধার মতো জীবন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। ভয়ে আড়ষ্ট হলে চলবে না, বাঁচার মতো বাঁচতে হবে, বাঁচার সংগ্রামে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। তাতে প্রাণ গেলেও ক্ষতি নেই, কারণ জগতের ক্ষুদ্রকায় হীন দুর্বল হয়ে বেঁচে থাকার চেয়ে মহিমান্বিত হওয়া উচিত। তাতে জীবনের প্রকৃত মূল্য ও মর্যাদা লাভ হয়, কারণ মহিমাই জগতের সবচেয়ে মূল্যবান। মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে, ভবিষ্যতে করোনা নির্ভর, অতীত সুখের দিন পূর্ণ আর ডেকে এনে, চিন্তা করে হইও না কাতর। মানুষ বর্তমানকে অতিক্রম না করে ভবিষ্যতে যেতে পারে না। আর বর্তমানকে যদি ভালোভাবে কাজে লাগানো না হয় তাহলে ভবিষ্যৎ অন্ধকার হয়। কাজে বর্তমানকে কাজে না লাগিয়ে ভবিষ্যতের আশায় বসে থাকলে ভালো কিছু পাওয়ার চেষ্টা বৃথা, কারণ ওই রকম অপেক্ষা বোকামি এবং তা জীবনের দুঃখ বয়ে আনে। তারপরও মানুষ অতীত ও ভবিষ্যৎ নিয়েই বেশি কাতরতা প্রকাশ করে। প্রকৃতপক্ষে তা এক ধরনের বোকামি। মানুষের উচিত অতীতের সুখ আর ভবিষ্যতের স্বপ্ন পরিহার করে জীবনকে বর্তমানমুখী করে তোলা। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্থিরকীর্তি দরজা ধরে আমরাও হব বরণীয়। যারা উন্নত জ্ঞান ও মানসিকতার অধিকারী তারাই মহাজ্ঞানী মহাজন। তারা তাদের মেধা ও সৃজনী শক্তি দিয়ে জগতে বহু কীর্তি স্থাপন করেছেন, যা দ্বারা মানুষ প্রতিনিয়তই উপকৃত হচ্ছে। তাদের কাজের সুফল ভোগ করে মানুষ তাদের প্রতি কৃতজ্ঞ। মানুষ কৃতজ্ঞতেই তাদের স্মরণ করে। কাজেই আমাদের উচিত তাদের পদাঙ্ক অনুসরণ করে জগতের মানুষের জন্য কল্যাণকর কাজে আত্মনিয়োগ করা। তাহলে আমরাও তাদের মতো সম্মান ও মর্যাদা লাভ করতে সক্ষম হব। সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর, সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদ্ধারে আসিবে সত্তর। জীবনযুদ্ধে আমরাও আমাদের স্বাক্ষর রাখতে পারব। বিশাল যুদ্ধক্ষেত্রে আমাদের পদচিহ্ন যদি থাকে তাহলে আমরাও অমরতা লাভ করব। সেই পথে আমাদের যশ খ্যাতি পরিপূর্ণতা পাবে। করোনা মানবগণ বৃথা ক্ষয় এ জীবন, সংসারে সমরাঙ্গন মাঝে সংকল্প করেছে যাহা, সাধন করহ তাহা, রত হয়ে নিজ নিজ কাজে। মিথ্যা সুখের কল্পনা করে লাভ নেই, তাই দুঃখ কাতরতায় জীবনকে ক্ষয় করা উচিত নয়।
মানুষ যেন এই পথ পরিহার করে সংসারে কাজে সংগ্রামশীল হয়। মানুষ যা সংকল্প করে তা যেন যথাযথভাবে সম্পন্ন করে, নিজের কাজের প্রতি যেন যত্নবান হয়, আর এগুলোর মধ্য দিয়েই মানব জন্ম সার্থকতা লাভ করে। জীবনের সার্থকতাই সবার কাম্য হওয়া উচিত, কারণ জীবন একটাই এবং তা একবারই পাওয়া যায়। আমাদের এই কবিতাটির ব্যাখ্যা ভালোভাবে দেখে নিলাম। তারপরে আমরা দেখব যে তোমাদের অনুশীলনীটি আছে সেটি সমাধান। প্রথমে হচ্ছে বহুনির্বাচনী প্রশ্ন, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্ন। আমরা তোমাদের প্রথমেই বহুনির্বাচনী প্রশ্নটি সমাধান করব। ১. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় আয়ুকে কোনটির সঙ্গে তুলনা করেছেন? ক. নদীর জল, খ. পুকুরের জল, গ. শৈবালের নীর, গ. ফটিক জল। এই একের উত্তর হবে গ. শৈবালের নীর। ২. কবি সংসার সমরাঙ্গন বলতে কি বুঝিয়েছেন? যুদ্ধক্ষেত্রকে, জীবন যুদ্ধকে, প্রতিরোধ যুদ্ধকে, গ. অস্তিত্বকে। এই দুইয়ের উত্তরটি হবে খ. জীবন যুদ্ধকে। তারপর ৩ ও ৪-এর জন্য আমরা এই উদ্দীপকটি করে নেই। শুকুর মিয়া একজন ক্ষুদে ব্যবসায়ী। সামান্য পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন। প্রথম লাভ পান। এক সময় তার ব্যবসা মন্দা দেখা দেয়। এতে তিনি কিছুটা বিচলিত হয়ে পড়েন। তখন বন্ধু হাতেম তাকে দৃঢ়তার সাথে এগিয়ে চলার পরামর্শ দেন। শুকুর মিয়া তার পরামর্শকে সাদরে গ্রহণ করেন। এখন দেখে নিই ৩, উদ্দীপকে শুকুর মিয়ার লক্ষ্য কি? যশোদ্দার, অমরত্ব লাভের আকাঙ্ক্ষা, সংসার সমরাঙ্গনে টিকে থাকা, বরণীয় হওয়া। এই ৩-এর উত্তরটি হবে গ। তারপর হচ্ছে ৪, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে শুকুরের যে গুণের আবশ্যক তা হলো সাহস, সংগ্রাম, আত্মবিশ্বাস, সংকল্প। এই ৪-এর উত্তরটি হবে গ. আত্মবিশ্বাস। তারপর আমরা দেখে নেব যে সৃজনশীল প্রশ্নের সমাধান। তার আগে আমরা এই উদ্দীপকটি ভালোভাবে দেখে নেই। রবার্ট ব্রুস পরপর ৬ বারের যুদ্ধে পরাজিত হয়ে একসময় হতাশ হয়ে বনে চলে যান। সেখানে দেখেন একটা মাকড়সা জাল বুনতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে। অবশেষে সেটি ৭ম-বারে সফল হয়। এ ঘটনা রবার্ট ব্রুসের মনে উৎসাহ জাগায়। তিনি বুঝতে পারেন জীবনে সাফল্য ও ব্যর্থতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তিনি আবার পূর্ণ উদ্যমে যুদ্ধ গ্রহণ করে বিজয়ী হন। এখন আমরা দেখে নেব কয়ের উত্তর। কবি কোন দৃশ্য বলতে নিষেধ করেছেন? চলো আমরা এই কয়ের উত্তরটি দেখে নেই। কয়ের উত্তরটি হবে কবি বাহ দৃশ্যে বলতে নিষেধ করেছেন। আমরা তোমাদের এই কয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর আমরা দেখব খ, কিভাবে ভবের উন্নতি করা যায়? চলো আমরা এই ক্ষয়ের উত্তরটি দেখে নেই। ক্ষয়ের উত্তরটি হচ্ছে যথাসময়ে কাজ করে অর্পিত দায়িত্ব পালন করার মাধ্যমে ভবের উন্নতি করা যায়। সংসার এক সমরাঙ্গন। এখানে টিকে থাকতে হলে আমাদেরকে জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক রেখে কাজ করতে হবে। কাজের মাধ্যমে জগৎ ও সংসারে উন্নতি নিশ্চিত করতে হবে। জীবন সঙ্গীত কবিতায় কবি আমাদের জীবনের নানা স্বপ্ন, প্রেম, ভালোবাসা, পরিবার গঠন, সংসারের নানা যন্ত্রণায় কাতরতা ইত্যাদি সম্পর্কে তার মতামত তুলে ধরেছেন। আর এগুলো থেকে পরিত্রাণের জন্য মহাজ্ঞানী কর্মবীরদের পদাঙ্ক অনুসরণ করে আপন আপন কর্তব্য যথাযথভাবে পালন করে জীবন সার্থক করে তুলতে বলেছেন। কারণ মানব জনম অত্যন্ত মূল্যবান। নিয়মিত নিজের কাজ সম্পন্ন করতে পারলেই ভবের উন্নতি সম্ভব। আমরা তোমাদের এই ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব গ, পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুসের মনের উপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবন সঙ্গীত কবিতার সাথে কিভাবে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো। চলো আমরা এই গয়ের উত্তরটিও দেখে নেই। গয়ের উত্তরটি হচ্ছে পরাজয়ের গ্লানি রবার্ট ব্রুসের মনের উপর যে প্রভাব বিস্তার করে সেটি জীবন সঙ্গীত কবিতার জীবন যুদ্ধে বিত না হয়ে নিরন্তর চেষ্টা করে ভবের উন্নতি করার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সফলতা ব্যর্থতা নিয়েই মানুষের জীবন। সাফল্যের কাছে পৌঁছাতে হলে পথে নানা সমস্যা সংকট অতিক্রম করতে হয়। ব্যর্থ হওয়ার ভয়ে কোনো কাজ থেকে দূরে থাকলে সাফল্যের মুখ দেখা সম্ভব নয়। তাই ব্যর্থতা এলেও হীনবল
হয়ে পড়া হাল ছেড়ে বসে থাকলে চলবে না। ব্যর্থতার বয়ে দূরে সরে গেলেও সাফল্য দূরে চলে যাবে। তাই জীবনকে যথার্থ পরিচর্যা করা উচিত। উদ্দীপকে একজন বীরের বারবার যুদ্ধের পরাজিত হওয়ার গ্লানিকর অবস্থা এবং তা থেকে উত্তরণের বিষয় তুলে ধরা হয়েছে। এখানে দৃঢ় সংকল্প এবং বারবার চেষ্টার ফলে যে শেষ পর্যন্ত সফলতা আসে সেই বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে। যুদ্ধে ৬ বার পরাজিত হয়ে হতাশ হয়ে বনে চলে যান রবার্ট ব্রুস। সেখানে একটি মাকড়সার ৬ বারে ব্যর্থ হয়ে ৭ বারের সময় জাল বুনতে সক্ষম হতে দেখে তিনি অনুপ্রাণিত হন এবং ৭ম বার চেষ্টা করে যুদ্ধে জয়লাভ করেন। উদ্দীপকে এই বিষয়টি জীবন সঙ্গীত কবিতায় বর্ণিত জীবন যুদ্ধে ভীত না হয়ে নিরন্তর যুদ্ধ করে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার অনুপ্রেরণার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। সেখানে কবি দৃঢ় সংকল্প নিয়ে যথার্থ কর্মের মাধ্যমে এগিয়ে যেতে বলেছেন। সাময়িক বাধা, সমস্যা, সংকট, কষ্ট, যন্ত্রণা উপেক্ষা করেই মানুষকে জীবন যুদ্ধে জয়ী হতে হয়। আমরা তোমাদের এই গড়ের উত্তরটি দেখে নিলাম। তারপর দেখব আমরা ঘ। হতাশা নয় বরং সহিংসতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। উদ্দীপক ও জীবনসঙ্গীত কবিতা অবলম্বনে উক্তিটি বিশ্লেষণ করো। চলো আমরা এই গহের উত্তরটি দেখে নেই। গহের উত্তরটি হচ্ছে হতাশা নয় বরং সহিংসতা ও ধৈর্য মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। মন্তব্যটি যথার্থ। মানব জীবন এত সহজে নয়। প্রতিনিয়ত মানুষকে প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম করে টিকে থাকতে হয়। এই পৃথিবীতে কঠোর পরিশ্রম ছাড়া সাধারণভাবে কোনো কিছুই অর্জন করা যায় না। কাজেই মানুষের উচিত দুঃখ, যন্ত্রণা, অলসতা দূর করে জগতে টিকে থাকার কাজে আত্মনিয়োগ করা। কোনো কাজে অস্থির ও অধৈর্য হলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হয় না। উদ্দীপকে রবার্ট ব্রুসের অধৈর্য হয়ে ব্যর্থ মনোরথে বনে চলে যাওয়া এবং সাধারণ একটি মাকড়সার ধৈর্য ও অদম্য চেষ্টায় সফলতার দিক তুলে ধরা হয়েছে। ঘটনাক্রমে রবার্ট ব্রুস ৬ বার যুদ্ধে পরাজিত হয়েছিলেন, আর মাকড়সা ৬ বার চেষ্টা করে ব্যর্থ হয়ে জাল তৈরি থেকে বিরত হয়নি, বরং চেষ্টা চালিয়েছে এবং ৭ম বারের সময় সে সাফল্য হয়েছে। এ দৃশ্য দেখে রবার্ট ব্রুস অনুপ্রাণিত হন এবং তিনিও ৭ম বারের চেষ্টায় যুদ্ধে জয়লাভ করেন। এভাবে উদ্দীপকের মূল চেতনা এবং জীবন সঙ্গীত কবিতায় প্রতিফলিত জীবনের সমস্ত হতাশা ভুলে গিয়ে ধৈর্যের সঙ্গে সময়ের কাজ সময়ের মধ্যে করে সফলতা অর্জনের চেতনা এক সূত্রে গাঁথা। জীবন সঙ্গীত কবিতায় কবি আমাদের জীবনের নানা স্বপ্ন, প্রেম, ভালোবাসা, পরিবার গঠন, সংসারের নানা যন্ত্রণা, কাতরতা ও হতাশার কথা বলেছেন। তিনি সংসারে টিকে থাকার জন্য আমাদের বিভিন্ন চেষ্টা ও সংগ্রামের কথা বলেছেন। সেই সংগ্রামে অধৈর্য হলে জীবন কিভাবে ব্যর্থতায় পর্যবসিত হয় তা ব্যাখ্যা করেছেন। উদ্দীপকে মাকড়সা ৬ বার পরাজিত হয়ে ৭ম বারে সফল হয়েছে, আর সেই বিষয়টি রবার্ট ব্রুসকে পুনরায় যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছে। ফলে তিনি ৭ম বারের চেষ্টায় সফল হয়েছেন। এসব দিক বিবেচনা করে তাই বলা হয়েছে যে হতাশা নয় বরং সহিংসতা ও ধৈর্য মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই কবিতাটির তোমাদের অনুশীলনী এবং কবিতার ব্যাখ্যা, বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের সমাধানটি আমরা দেখে নিলাম। আমরা আগামী ক্লাসে দেখব প্রাণ রবীন্দ্রনাথ ঠাকুর। এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।